হাসপাতাল কর্মীদের প্রায় ঘোল খাইয়ে দিল আর্য। মিডিয়ার সামনে তাদের ঠিক কী করা উচিত বুঝে উঠতে পারল না হাসপাতাল কর্মীরা। বাইরে থেকে গোটা ব্যাপারটা দেখলে একবারের জন্যও মনে হবে না আর্যর কথায় কোনো অসঙ্গতি রয়েছে। সত্যি তো, পুলিশ তার বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি। অকারণে তো কাউকে আটকে রাখা যায় না। সেভাবে বলতে গেলে আর্য ভুল বলছে তাও নয়, কিন্তু ঘটনা প্রবাহ যেভাবে এগোচ্ছে তাতে বলাই যায় এই বিষয়টা বেশ গোলমেলে। আর্যর মস্তিষ্কে সমস্যা অবশ্যই রয়েছে, কিন্তু এভাবে হাসপাতালের ওয়ার্ড থেকে বেরিয়ে এসে প্রেস কনফারেন্স করবে আর্য, এমনটা পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ, এমনকি মিডিয়াও ভাবেনি। কিছু ঘটনার তো কোনো যুক্তি ব্যাখ্যা থাকে না, এটাও তেমন। একদিকে হাসপাতালে এসব নাটকীয় ঘটনা চলছে, ঠিক সেদিন দুপুরেই তদন্তকারীদের হাতে চলে আসে বাবা ও মেয়ের ময়নাতদন্তের রিপোর্ট, যেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে অরিন্দম দে গায়ে আগুন দিয়েই আত্মহত্যা করেছে। তার মৃত্যুতে অন্য কোনো অ্যাবনর্মালিটি নেই। ময়নাতদন্ত আর ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে যা পাওয়া গেছিল সব কিছু খতিয়ে দেখার পর একে আত্মহত্যা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অরিন্দমবাবুর শরীর অনেক দিন ধরেই খারাপ ছিল। তার লিভার সিরোসিস ও টিবি ছিল। আগেই বলা হয়েছে দীর্ঘদিন ধরে মদ্যপান করত অরিন্দম, সঙ্গে তেমন কিছু খাওয়া দাওয়াও করত না। স্বাভাবিকভাবেই বহুদিন ধরে লিভারের উপর চাপ পড়ছিল। আত্মহত্যা না করলেও হয়তো স্বাভাবিকভাবেই অরিন্দম কিছুদিনের মধ্যেই মারা যেতেন। আর দেবলীনার মৃত্যু হয়েছে অনাহার, অপুষ্টিতে। দীর্ঘদিন ধরে তার খাবারের যে লিস্ট ছিল তাতে মৃত্যু অবধারিতই বলা যায়। দুটো মৃত্যুতেই কোনো ফাউল প্লে নেই। পুলিশকর্তারা মাথায় মোটামুটি একটা ছক এঁকে ফেলেছিল। সেরকম ধারণা করেই তারা তদন্ত নিয়ে এগোচ্ছিল, যাকে বলে একটা মোটিভ ঠিক করে নিয়ে তার পক্ষে প্রমাণ জোগাড়ের চেষ্টা করছিল পুলিশ আধিকারিকরা। কিন্তু পোস্টমর্টম রিপোর্ট এসব কিছু ধূলিসাৎ করে দেয়। এতদিন পর্যন্ত তদন্তকারীদের তাও একটা ক্ষীণ ধারণা ছিল হয়তো সম্পত্তি একা ভোগ করার জন্যই আর্য প্রথমে দিদি, তারপর বাবাকে খুন করেছে। গোয়েন্দাদের ভাষায় যে উদ্দেশ্যকে মার্ডার অফ গেইন বলে, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট সেই অনুমানকে ভুল প্রমাণ করে। পুলিশ কর্তাদের মাথা থেকে আস্তে আস্তে সরে গেল পারিবারিক বিবাদ এবং নানান জটিল হিসেব নিকেশ। খুনি যখন হয়নি, খুনি ধরার কোনো প্রশ্ন ওঠে না। ক্রিমিনাল হান্টিংও বন্ধ হলো। যদিও ঘটনা প্রথম থেকে শুনলে সকলের কিন্তু অলৌকিক কিংবা অবাস্তব মনে হতে পারে, কিন্তু এসব প্রচণ্ড বাস্তব। কিন্তু আবার বাস্তব হলেও এই সব কিছুই সত্যি, এসব মানতে একটু সমস্যা হয় প্রত্যেকেরই। কঙ্কালের সঙ্গে দিনের পর দিন বাস করা, এটাই তো একটা ভয়াবহ বিষয়। পচা গন্ধ কিংবা অন্য কেউ জানতে পারবে এসব তো অনেক পরের কথা। কঙ্কাল নিয়ে বাড়িতে থাকতেই তো যে কারোর অসম্ভব ভয় করবে। সেই ভয় করাটাই স্বাভাবিক। আর্য কিন্তু ভয় পায়নি। এমনকি তার বাবা এ নিয়ে প্রাথমিক আপত্তি করলেও সেও ভয় পাননি। এই বিষয়টাই তো বিচিত্র। এরকম অনেক প্রশ্নেরই উত্তর মেলেনি এই ঘটনা। এবার একটু আর্যবাবুর কি হলো সেটা জানা যাক। প্রায় 3 মাস হাসপাতালে চিকিৎসা চলল আর্যর। প্রথম দিকে মানিয়ে নিতে একটু অসুবিধা হয়েছিল, পরের দিকে বেঁচে থাকার প্রবল ইচ্ছাশক্তির জোরে স্বাভাবিক জীবনে ফিরে এলো আর্য। কিন্তু এবারে আর রবিনসন স্ট্রিট নয়, ওই বাড়িকে পিছনে ফেলে এগিয়ে যেতে চাইল আর্য। তাই নিজেই বললেন ওখানে আর ফিরব না, বরং অনুরোধ করল তাকে যেন মাদার হাউসে রাখা হয়। মাসখানেক সেখানে কাটানোর পরে আর্যকে সরিয়ে নিয়ে যাওয়া হলো খড়দার মাদার হাউসের অন্য একটা শাখায়। দীর্ঘদিন ধরে কাউন্সেলিং হওয়ায় অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল আর্য। স্বাভাবিক বলতে আর 5 জনের মতো নয়, তবে দিনযাপন ছিল গতানুগতিক। স্বাভাবিক খাওয়া দাওয়া, আধ্যাত্মিক পড়াশুনো করা, প্রার্থনা করা, এইসব নিয়েই দিন কাটছিল স্বাভাবিকভাবে। কেমন যেন অদ্ভুত শান্ত হয়ে গেছিল আর্য। অতীত নিয়ে কখনোই কথা বলতো না সে। প্রায় ভুলে গেছিল দুঃস্বপ্নের সেই অন্ধকার অধ্যায়। বাবার অসম্পূর্ণ কাজটাই শেষ করল আর্য। অরিন্দম বাড়ি বিক্রির চেষ্টা করেছিল। সেই সময় আর্য আর তার দিদি প্রতিবাদ করে। তবে এই মুহূর্তে আর্যর তার ওই রবিনসন স্ট্রিটের বাড়ির প্রতি কোনো মোহ নেই। সে নিজেই বাড়ি বিক্রির জন্যে মত দেয়।
সেই বাড়ি, সেই বাড়িতে হওয়া ঘটনা কোনো কিছুই যেন মনে রাখতে চায় না সে। আর্য ও বাকি অংশীদারদের মত নিয়ে বিক্রি করে দেওয়া হলো রবিনসন স্ট্রিটের সেই কুখ্যাত বাড়ি। প্রমোটারদের সঙ্গে কথা হয়, কাকার পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া হলো বিক্রির টাকা। খর্দায় থাকার সময় ফাদার রডনির সঙ্গে একটা সখ্যতা তৈরি হয়েছিল আর্য। মাদার হাউসে তেমন সমস্যা ছিল না, তবু একটু প্রাইভেসির অভাব অনুভব করছিল আর্য। সেই কথা ফাদারকে জানায় আর্য। ফাদার দরদ দিয়ে সে সমস্যা বোঝে এবং অন্য ব্যবস্থা করার চেষ্টা করে। ফাদার খিদিরপুরে একটি ফ্ল্যাটের ব্যবস্থা করে দিল। রবিনসন স্ট্রিটের বাড়ি বিক্রির টাকাতেই কেনা হলো সেই নতুন ফ্ল্যাট। সর্বক্ষণের দেখাশুনো করার জন্য আর্যর সঙ্গে রাখা হলো বছর ৪৫-এর এক পরিচারককেও। নিজের মতো দিন যাপন করতে থাকলো আর্য। তার শুধু মনে হতো তার অনেক কথা বলা হলো না। আর্যর সম্পর্কে এত চর্চা হলো, কিন্তু তাকে কেউ চিনতে পারল না। তাই আত্মজীবনী লেখার কথা ভাবল আর্য এবং লিখতে শুরু করল। নাম দিল ফ্রম দ্য ডার্কনেস টু লাইট। ১৫০ পাতার বই, তাতে ১৫টি অধ্যায়। প্রথম চ্যাপ্টারটাই লেট মি টেক ইউ থ্রু দ্য জার্নি অফ মাই লাইফ। এই বইয়ের ১০ নম্বর চ্যাপ্টারের শিরোনাম দ্য ব্রেক উইথ মাই ফাদার, যেখানে আর্য লিখেছে বাবা দিদির সঙ্গে আচমকা কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। তারপরেই দিদি গুরুর শরণাপন্ন হয়ে উপোস শুরু করে। দুর্বল হতে হতে তার মৃত্যু হয়। এরপর আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ডাল ও সেদ্ধ চালের ভাত খেতাম। বাইরে বেরোনোর সাহস করতাম না, দরজাও খুলতাম না। তবে দিদিকে আমি হারাতে চাইনি। আমার বিশ্বাস ছিল দিদির পুনর্জন্ম হবে। দিন রাত সেজন্য প্রার্থনা করতাম। আর্য আশপাশ নিয়ে খুব একটা মাথা ঘামাতো না, তাই বলে তাকে নিয়ে চর্চা হতো না তা নয়। নতুন ফ্ল্যাটের আশেপাশেও কৌতূহল তৈরি হয়েছিল আর্যকে নিয়ে। কেউ কেউ ভয়ও পেয়েছিল, কিন্তু কারো সঙ্গে কোনো রকম সমস্যা হয়নি আর্য নিজের মতোই থাকত। কারো সামনাসামনি হলে মুখ নিচু করে ফেলত। মাঝে মধ্যেই গাড়ি করে বেরোতো, সঙ্গে থাকতো পরিচারক। প্রতিদিন আবাসন চত্বরে মর্নিং ওয়াক করলেও কারো সঙ্গে কোনো কথাবার্তাই বলতো না আর্য। কেউ কিছু জিজ্ঞেস করলে হ্যাঁ বা নাই উত্তর দিত। কেমন নিজের মধ্যে গুটিয়ে থাকতে পছন্দ করত আর্য। স্বাভাবিক জীবনযাপন শুরু করলেও স্বাভাবিক মেলামেশা সে কোনোদিনই করতে পারেনি। এভাবেই চলতে থাকলো আর্যর দিন।